ভাইয়া এখানে দেহ বিক্রির হোটেলটা কোথায় একটু বলে দেবেন? কথাটা শুনে বেশ অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো সোহান। এরকম ওপেন দেহ বিক্রির হোটেল খুঁজতে আমার জীবনে কোনোদিনও দেখিনি। আমি অফিস শেষ করে সিঁড়ি দিয়ে নামতে আমার চোখে পড়লো অল্প বয়সী একটা মেয়ে। মেয়েটি পাশ দিয়ে যেতেই আমাকে বলল, ভাইয়া এখানে দেহ বিক্রির হোটেলটা কোথায় একটু বলে দেবেন? আমি এক নজরে মেয়ের দিকে তাকালাম। মেয়েটির শরীরে রয়েছে সুন্নতি বোরখা আর মুখে হিজাব, চেহারাটা নূরের নেই চমকাচ্ছে। এমন একটা মেয়ের মুখে হঠাৎ দেহ ব্যবসার কথা শুনে সোহানের একদম বিশ্বাস হচ্ছিল না। মেয়েটির চালচলনে মনে হলো নিশ্চয় কোনো ভালো বংশের মেয়ে হবে। আমি একটু চালাকি করে বললাম, আপনি সঠিক জায়গাতে এসেছেন, তবে সেখানে যেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। হ্যাঁ ভাইয়া, আমি শর্ত মানতে রাজি আছি, বলুন কি করতে হবে আমাকে? তোমার নাম কি? ভাইয়া আমার নাম চারু। শোনো চারু, এখানে হঠাৎ করে গেলে তোমার মৃত্যুর আশঙ্কা রয়েছে। জানোই তো এখানে যারা আসে তারা একটু বেশি শক্তিশালী, তাই তোমাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। কথাটি শোনার পর চারু কাঁদতে শুরু করলো। সোহান বুঝতে পেরেছে মেয়েটির শরীর একদম পবিত্র, কথার দ্বারা বোঝানো সম্ভব না, তাই বুদ্ধি দিয়ে বোঝাতে সোহান চারুকে বলল, যারা নতুন কাজ করতে চায় তারা সেখানে যেতে চাইলে আমাকে একটা আবেদনপত্র জমা দিতে হয়। ভাইয়া সে আবেদনপত্র কোথায় পাওয়া যাবে? আমি তোমাকে সেই পত্র দিতে পারবো, তাহলে প্লিজ আমাকে একটা আবেদনপত্র দিন। লোকটা বলল, ওই যে পাশে একটা হোটেল দেখা যাচ্ছে সেখানে গিয়ে আমার কথা বলুন, তাহলে আপনাকে ওরা নিয়ে যাবে। চারু বলল, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, তবে আপনার নামটা বলেননি এখনো। আমার নাম সোহান, আমি পতিতালয়ে পাঠানোর দায়িত্বে আছি। তারপর সোহান চারুকে সেখানে যাবার জন্য পাঠিয়ে দিল। তারপর চারু ঢুকতেই দেখা হলো বড়মা দেবীর সাথে। দেবী অবশ্য হিন্দু হলেও ওর কাছে সকল ধর্মের লোক আসা যাওয়া করে, যার যার সুবিধা মতো সবকিছু ম্যানেজ করে চারুকে দেখা মাত্র বলল, এখানে কি চাই? বলল, আমাকে সোহান ভাইয়া পাঠিয়েছে। দেবীমা পান চিবুতে চিবুতে, ও বুঝেছি, আমাকে ফোন করেছিল। ঠিক আছে, তোরা এই লাইনে না আসলে আমরা চলবো কি করে? তোদের নিয়ে তো আমাদের বিজনেস নাকি? চারু কি বলবে কি করবে বুঝতে পারছে না। মনের ভেতর প্রচুর ভয় কাজ করছে, এর আগে কোনো সময় এরকম পরিস্থিতিতে পড়েনি। এদিকে দেবীমা ওখানে থাকা শেফালিকে ডাক দিয়ে বলল, এই মেয়েটাকে নিয়ে 709 নাম্বার রুমে বসিয়ে রাখ, ওখানে তোদের সোহান ভাই আসবে। ভেতর থেকে শেফালি এসে চারুকে নিয়ে গেল। ঠিক 1 ঘন্টা পর সোহান রুমে ঢুকলো। দরজা বন্ধ করে দিয়ে মেয়েটির দিকে তাকাতেই চারু চমকে উঠলো। মনের ভেতর খুব ভয় কাজ করছে। সোহান এবার কাছে আসলো। মেয়েটি বলল, ভাইয়া আমাকে আবেদনপত্রটা দিন আর একটু রাস্তাটা দেখিয়ে দিন প্লিজ, আমার খুব প্রয়োজন। সোহান বলল, আমি নিজেই তো আবেদনপত্র, কারণ এইসবের ট্রেনিং আমি নিজেই দেই। চারু লোকটার ঘোরানো পেছানো কথা শুনে বেশ ঘাবড়ে গেল আর মনে মনে ভাবলো, এই লোক ট্রেনিং দেয় মানে ইনি তো বেশ খারাপ বজ্জাত লোক, কিন্তু যেভাবেই হোক না কেন তাকে পতিতালয়ে যেতেই হবে। লোকটি আবার বলল, কি ভাবছেন? আচ্ছা বলুন ট্রেনিং কি দিতে হবে? লোকটা বলল, প্রথমত আমার সাথে তোমাকে কয়েকদিন থাকতে হবে। কথাটা শুনে চারু বেশ ঘাবড়ে গেল। তারপরও মনের ভেতর সাহস রেখে বলল, আমার হাতে সময় আছে 1 দিন। সোহান চারুর কথাটা ঠিক বুঝতে পারেনি, তাই আবার জিজ্ঞেস করলো, কি বলতে চাচ্ছেন? খোলাসা করে বলুন। না বলছিলাম আগামীকালকে আমার 50,000 টাকা দরকার। সোহান ভাবলো, জীবনে এই প্রথম কোনো মেয়েকে দেহ বিক্রির জন্য এত উত্তেজিত দেখছি। চারুকে দেখে সে বুঝতে পেরেছে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। ভাবনা থেকে বের হয়ে চারুর দিকে তাকাতে দেখলো মেয়েটি কান্না করতে করতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। সোহান সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে তোমার সমস্যা কি আমাকে খুলে বলো। আপনাকে দুঃখের কথা বলে আমার লাভ কি, বরঞ্চ আমার সময়টা চলে যাবে। চারুকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গেছে। এখন তার একটাই উদ্দেশ্য, সেটি হলো চারুর মুখ থেকে পুরো ঘটনাটা শোনা। আগে তোমার সমস্ত ঘটনা খুলে বলো, তারপর তোমাকে আবেদনপত্র দিয়ে 1 লক্ষ টাকা অগ্রিম দেবো। এতক্ষণে চারুর মুখে হাসি ফুটে আসলো। সত্যি বলছেন আমাকে টাকা দেবেন? সত্যি বলছি, আগে তোমার সমস্ত ঘটনা খুলে বলো। তাহলে শুনুন, দীর্ঘ 6 মাস ধরে হাসপাতালের বেডে অসুস্থ হয়ে শুয়ে আছে চারুর ভাই সালাউদ্দিন। সালাউদ্দিন একজন রিক্সা চালক, প্রতিদিনের মতো রিক্সা নিয়ে বের হয়েছিল জীবিকার সন্ধানে। হঠাৎ বিধিবাম হয়ে গেল, রোড অ্যাক্সিডেন্টে দুটো পাই ড্যামেজ হয়ে গেল। বাপের ভিটা বাড়িতে ছোট্ট একটা ঘর ছাড়া কিছু ছিল না, সেটাও বিক্রি করে দিয়েছে। কথাগুলো বলছিল আর ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো। সোহান মেয়েটির দিকে এক নজর তাকিয়ে অনুভব করলো কি নিষ্পাপ মায়াবী চেহারা। সোহানের মনটা মোমের মতো গলে গেল। সোহান বলল, ঠিক আছে তোমার আর কান্না করতে হবে না, আমি সব কিছু বুঝেছি। এই নাও 50,000 টাকা, আর তোমাকে এই পতিতালয়ে দেহ বিক্রি করতে হবে না। আমার ছোট ভাই শান্তর জন্য তোমাকে বউ করে আমাদের বাড়িতে নিয়ে যাবো। সোহানের মুখ থেকে সমস্ত কথা শুনে চারুর ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আসলে আল্লাহর দুনিয়ায় কত রকম মানুষ আছে, উপর থেকে দেখে চেনার কোনো উপায় থাকে না। চারু এবার বলল, আজকে থেকে আপনি আমার মায়ের পেটের বড় ভাই বলে পায়ে ধরে সালাম করে জড়িয়ে ধরলো। এদিকে হঠাৎ দেবীমার সামনে পুলিশের হানা। পুলিশ অফিসার বলল, তোমার পুরো বাড়ি পুলিশ দিয়ে ঘেরাও করা হয়েছে, কোনো রকম চালাকি করবে না। পাশে দেবীমা বলল, শেফালি আমার মোবাইলটা নিয়ে আয়। অফিসার দেবীমার মাথায় পিস্তল ধরে বলল, একদম চালাকি করবি না, গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। পাশে থাকা কনস্টেবলকে বলল, এই পুরো বাড়ি সার্চ করো। পুলিশ সদস্যরা পুরো বাড়িতে তল্লাশি চালাচ্ছে। কিছুক্ষণ পর পুরো বাড়ি তল্লাশি করে কিছু নেশা জাতীয় দ্রব্য আর একটা মেয়ে মানুষ নিয়ে সামনে আসলো কনস্টেবল রেজা। স্যার একটা রুমে ঢুকতে পারছি না, মনে হয় দরজা ভেঙে ভেতরে ঢুকতে হবে, ওই রুমে গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে। ঠিক আছে তোমরা একে ধরো, আমি দেখছি। এ কথা বলে পুলিশ অফিসার ওখান থেকে রুমে গিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর অবশেষে দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ঢোকা মাত্র দেখলো চারু আর সোহান জড়িয়ে আছে। চারু প্রচন্ড ভাবে ভয় পাচ্ছে, মুখটা সোহানের বুকের ভেতর বুঝিয়ে রাখলো। পুলিশ অফিসার বলল, এই মেয়ে তোমার নাম চারু না? ভয়ে ভয়ে বলল, জি স্যার। তুমি না আমাদের এমপি সাহেব থেকে অনুদানের জন্য গিয়েছিলে? আমি তোমাকে এমপি সাহেবের কাছ থেকে 20,000 টাকা নিয়ে দিয়েছিলাম না? তোমার না ভাইয়ের অসুখ? জি স্যার, যা বলেছেন সবকিছু সত্য। তাহলে তুমি এখানে কেন? সোহান হাত উপরে দিয়ে দাঁড়িয়ে রইল। সবকিছু পুলিশ অফিসারকে বুঝিয়ে বলল। ঠিক আছে বুঝেছি, তোমরা সামনে চলে আসো। এরা দুজনকে নিয়ে দেবী মায়ের সামনে আসলো। কনস্টেবল বলল, তোমরা এদেরকে নিয়ে থানায় যাও, আমি চারুকে নিয়ে হাসপাতালে যাব।
এই কথা বলে যে যার মতো নেমে গেল। পুলিশ অফিসার হাসপাতালে এসে ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা বলে বুঝতে পারলো সত্যি তো আগামীকালকের মধ্যে ভাইয়ের অপারেশন না হলে হয়তো তাকে আর বাঁচানো যাবে না। পুলিশ অফিসার সোহানকে বলল, আপনাকেও ধন্যবাদ, আপনার কথা আর এই মেয়েটার কথা একই হওয়াতেই আপনাকে আর থানায় নিলাম না। সুন্দরবনের মানুষ হিসেবে আপনাকে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অপরাধটুকু ক্ষমা করা হলো এবং চারুর ভাইয়ের চিকিৎসার সমস্ত খরচ আমি বহন করব। সম্মানিত দর্শক, আমাদের দেশে প্রতিটি পুলিশ যদি এই পুলিশ অফিসার নুরুদ্দিনের মতো হতো তাহলে দেশটা অনেক আগে পরিবর্তন হয়ে যেত। এরকম কিছু সৎ পুলিশ অফিসারের কারণে পুলিশের ভাবমূর্তি এখনো টিকে আছে। তাই পুলিশ অফিসার নুরুদ্দিনকে আমি মঞ্জুর মোর্শেদের পক্ষ থেকে হাজার মোবারকবাদ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করলাম।